ভিডিও কনফারেন্সের মাধ্যমে বান্দরবানে দেশের সর্বোচ্চ উচ্চতার সড়ক সহ 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সিলেটে শিশু রাজনকে হত্যার কথা স্বীকার প্রধান আসামি মুহিতের। পুলিশের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখতে কমিটি গঠন। আসামি কামরুলকে সৌদি থেকে দ্রুত দেশে ফেরত পাঠানোর দাবি। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে আজও ঢাকা ছাড়ছেন নগরবাসী। যাত্রী চাপ ও লঞ্চের সংখ্যা বাড়লেও সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়েনি প্রয়োজনীয় সুযোগ সুবিধা। সিরাজগঞ্জে বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত। মানিকগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে মারা গেল আরো 4 জন। এবং ঈদের পরপরই শুরু হচ্ছে মালয়েশিয়ায় বেসরকারিভাবে জনশক্তি রপ্তানি। এবার নিজস্ব প্রক্রিয়ায় কর্মী সংগ্রহের সুযোগ থাকছে না রিক্রুটিং এজেন্সির। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের অর্থনৈতিক সামর্থ্য বেড়েছে ক্রয় ক্ষমতা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা, রংপুর ও বান্দরবানে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে কথা বলেন তিনি। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আশুলিয়া বেরুলিয়া মহাসড়ক, বান্দরবানে সমুদ্র সমতল থেকে 2500 ফুট উঁচুতে দেশের সর্বোচ্চ উচ্চতার সড়কপথ এবং রংপুরে 4 লেন সড়ক প্রকল্প। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যানবাহন কেনার সামর্থ্য যেমন বেড়েছে সেই অনুপাতে নতুন নতুন সড়ক নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আশুলিয়া বেরুলিয়া মহাসড়ক এবং সেতু নির্মাণ করা হয়েছে। সামনে ঈদ, আমরা জানি যানজট এমনি একটা সমস্যা। মানুষের আর্থসামাজিক উন্নতি যত হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, অর্থনৈতিকভাবে মানুষ আরো স্বাবলম্বী হচ্ছে, গাড়ি কেনার তাদের যোগ্যতাও বাড়ছে, অর্থনৈতিক সামর্থ্য হচ্ছে, ফলে যানজটও বাড়ছে। যানজট বৃদ্ধি এটা একদিক থেকে দেখা যায় যে আমাদের দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা যে ধীরে ধীরে উন্নত হচ্ছে তারই একটা দৃষ্টান্ত। আশুলিয়া বিরুলিয়া যে মহাসড়ক এবং তার উপরে যে সেতু, এটা আজকে উদ্বোধন করে দিচ্ছি, ফলে যাতায়াতের ব্যবস্থা আরো সুগম হবে। ঈদের বাকি আর মাত্র দিন কয়েক। এরই মধ্যে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সকাল থেকেই বাড়ি ফেরা মানুষ ভিড় করতে থাকেন কমলাপুর রেল স্টেশনে। সকাল থেকে যেসব ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল তা নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। তবে দু একটা ট্রেন নির্ধারিত সময়ের একটু দেরিতে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। যাত্রীরা বলছেন, সড়ক পথের যানজট এড়াতেই ট্রেনে করে বাড়ি ফিরছেন তারা। স্টেশনের কর্মকর্তারা জানালেন, দু একটা ছাড়া বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ের মধ্যে ছাড়া হচ্ছে। ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ মূলত আগামীকাল থেকে বাড়বে বলেও জানান স্টেশনের কর্মকর্তারা। ট্রেনটা একটা ছাড়লে নির্দিষ্ট টাইমে মানে দেশে পৌঁছে আর কি। আর বাসে তো রাস্তায় যে যানজট হয়, মানে টাইমে শেষ নাই আর কি। যাচ্ছি 1 বছর পর, ঈদের মধ্যেই প্রতিবারই যাই। অনেক কষ্ট হয় যাইতে, তারপরেও যাই। যেতে তো অনেক কষ্ট হয়, কিন্তু ওখানে যাওয়ার পর তো মজা হয় অনেক, সেজন্য এসব কষ্ট ভুলে যায়। বাসের চেয়ে নিরাপদ ট্রেন জার্নিটা, এই জন্য ট্রেনে যাচ্ছি। আর হয়তোবা জামে পড়তে হবে না, এটা হচ্ছে মুখ্য বিষয়। কমলাপুর রেল স্টেশন থেকে আজ অনেকেই রওনা হয়েছেন গ্রামের পথে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার জাফর সাদিক। ঘরমুখো মানুষের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাফর, জায়েদ, আপনি যেমনটি বলছিলেন যে কমলাপুর রেল স্টেশন দিয়ে কিন্তু যারা কিনা ঈদে পরিবার পরিজনের সাথে দেশের বাড়িতে ঈদ করতে যাবেন তারা কিন্তু সকাল থেকেই কমলাপুর স্টেশনে এসে ভিড় জমিয়েছেন এবং ধীরে ধীরে কিন্তু এক একটি ট্রেন আসছে এবং ট্রেনগুলো অধিকাংশ কিন্তু নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে। তো এখানে আসলে আজকে খুব বেশি ভিড় নেই, কারণ ট্রেনগুলো যেহেতু খুব বেশি দেরি করছে না এবং বিলম্ব না হওয়ার কারণে কিন্তু আসলে যাত্রীরা নির্ধারিত সময় তাদের যে ট্রেনগুলো আছে সেগুলোতে তারা কিন্তু যেতে পারছেন। শুধুমাত্র একটি ট্রেন আছে, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস। সেই ট্রেনটি কিন্তু আসলে 6টা 20 মিনিটে ছাড়ার কথা ছিল, সেটি আসলে 9টা 30-এ ছেড়ে
গিয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে। তো জায়েদ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এখানে যাত্রীরা অপেক্ষা করছেন এবং আরো বেশ কিছু ট্রেন আছে, যেমন একটা মেল ট্রেন আছে পাবনাগামী, এছাড়া কিশোরগঞ্জগামী কিছু ট্রেন আছে। সেই ট্রেনগুলো আসলে 12টা, 12টা 10, 12টা 15-তে ছেড়ে যাওয়ার কথা এবং কিছু ট্রেন আছে 1টা, 2টা, 3টায় ছেড়ে যাবে। তো সকাল 8টা থেকেই যে ট্রেনগুলো যাত্রা শুরু করেছিল সেই ট্রেনগুলো মোটামুটি আমরা দেখেছি যে ধারাবাহিকভাবে কিন্তু স্বাভাবিকভাবে স্টেশন ছেড়ে গেছে। তো জায়েদ, আমরা এখানে আমাদের একটা ছোট্ট বন্ধু আছে যে কিনা আসলে তার দাদার বাড়িতে যাচ্ছে ঈদ করতে, উক্ত। আমরা তার সাথে কথা বলবো যে সে দাদু বাড়িতে যাচ্ছে এতদিন পর, সে কিভাবে ঈদ করতে চায়। উক্ত, তুমি তো দাদু বাড়িতে যাচ্ছ ঈদ করতে, তো তোমার কেমন লাগছে? আজকে অনেকদিন পর আমার স্কুলে ছুটি দিয়েছে, তাই অনেকদিন পরে আমি আমার দাদা বাড়িতে যাচ্ছি ঈদের সময়, তাই অনেক মজা লাগবে। কি করবে দাদু বাড়িতে গিয়ে? দাদা বাড়িতে আমার চাচা চাচি অনেকজন আছে, তাদের সাথে অনেক মজা করবো ঈদে, নতুন জামা কাপড় পরে আর অনেকজনের বাসায় যাব, নামাজ পড়বো, এইসব। তো জায়েদ, এরকমই আসলে প্রত্যেকের অনুভূতি কিন্তু একই রকম। তো এখানে আমরা উত্তর পরিবারের আরো কয়েকজন সদস্যকে দেখতে পাচ্ছি। আমরা এখন জানবো যে আসলে রেল লাইনকে তারা কেন এই যাত্রাপথের জন্য বেছে নিলেন। আচ্ছা, আপনারা কেন বাস ট্রেন অন্যগুলো ছেড়ে, মানে বাস ছেড়ে রেল লাইনকে বেছে নিলেন? কারণ বাসটা বেশি রিস্কি হয়ে যায়, আর ট্রেনে যাওয়াটাই অনেক মজা লাগে। প্রতিবার আমরা ট্রেনে যাই, জ্যাম পড়ে, আর ট্রেনে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায়। জায়েদ, মূলত এই জন্যই কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে বাহন সেটি কিন্তু আসলে ট্রেন, এবং এই ট্রেনে কিন্তু প্রতি বছরই ঈদে কিন্তু আমরা দেখতে পাই যে হাজার হাজার যাত্রী তারা তাদের পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে দেশের বাড়িতে ছুটে চলেন। তো আমি আপনাদেরকে আরো কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আজকে যে ট্রেনগুলো আছে সেগুলো অধিকাংশ সঠিক সময়ে ছেড়ে গেল। আশঙ্কা আছে যে কালকে যে ট্রেনগুলো সেগুলো আসলে কিভাবে যাবে। স্টেশন মাস্টার অবশ্য আমাদেরকে জানিয়েছেন যে কালকের ট্রেনগুলো তারা যথাসম্ভব শিডিউল বিপর্যয় না ঘটে সঠিক সময় ছাড়ার চেষ্টা করবেন। আমি ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে শেষ করছি। সেটি হচ্ছে কাল থেকে কিন্তু আমরা যেটা জানি যে ঈদ স্পেশাল সার্ভিসগুলো চালু হবে, এবং কালকে সকাল রাত 9টা 25 খুলনা স্পেশাল সার্ভিস চালু হবে, রওনা করবে ঢাকা থেকে, এবং 5টা 20 বিকেল পার্বতীপুর ঈদ স্পেশাল ট্রেনটি যাবে, এবং সকাল 8টা 45 কিন্তু দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল যে ট্রেনটি আছে সেটা আসলে ঢাকা ছেড়ে যাবে। তো কাল থেকে মূলত আমরা যেটা মনে হয় যে ঈদের যে স্পেশাল সার্ভিস সেটি চালু হওয়ার পর বোঝা যাবে যে কমলাপুর রেল স্টেশনের সার্বিক পরিস্থিতি আসলে কি পর্যায়ে গিয়ে দাঁড়ায়। তো জায়েদ, কমলাপুর রেল স্টেশনে আজকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার জাফর সাদিক। এবার আমরা জানবো বাসে যারা বাড়ি ফিরছেন তাদের খবরাখবর। এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে আছেন আমাদের রিপোর্টার তারিকুজ্জামান শিমুল। ধন্যবাদ জায়েদ। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ড, এবং আপনি জানেন যে গাবতলী বাস স্ট্যান্ড হচ্ছে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে যেসব জেলাগুলো আছে, প্রায় 20টি জেলা, এই 20টি জেলার যেসব গাড়িগুলো ছাড়ে, যেসব বাসগুলো ছাড়া হয় তার অধিকাংশ ছাড়া হয় কিন্তু এই বাস টার্মিনাল থেকে। এবং এই বাস টার্মিনাল থেকে আমরা সাধারণত যেমনটি দেখি যে ঈদের আগ মুহূর্তে বেশ ভিড় থাকে, এবং আমরা যদি এবছরের কথা হিসাব করি তাহলে এবছর যে পরিমাণ অগ্রিম টিকিট দেওয়া হয়েছিল সেই অগ্রিম টিকিটের কিন্তু আজকে থেকে কিন্তু যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। তো সেই হিসাবে আমরা খুব বেশি ভিড় এখন লক্ষ্য করছি না। সকাল থেকে অবশ্য কিছুটা ভিড় আমরা দেখেছিলাম যে এখানে যারা যেসব কাউন্টারগুলো আছে তার অধিকাংশ সকাল 7টার পরে বাস ছাড়া শুরু করেছিল, এবং সকাল 7টা থেকে মোটামুটি 10টা পর্যন্ত প্রতি ঘন্টায় 20 থেকে 30টি কাউন্টার থেকে বাস ছাড়া হয়েছে, এবং সেই বাসগুলোতে মোটামুটি ভিড় আমরা লক্ষ্য করেছিলাম। তো এখন এই দুপুরের দিকে এসে যাত্রীর সংখ্যা কিছুটা কমে এসেছে, এবং কাউন্টারগুলোতে যারা আছেন তারা মোটামুটি এখন অলস সময় পার করছেন। যদি আপনার কাউন্টারগুলো দেখায় তাহলে দেখতে পাবেন যে আমার আশপাশে যেসব কাউন্টারগুলো আছে সেগুলোতে মোটামুটি কিন্তু যাত্রী কোনো ভিড়ে আমরা দেখতে করছি না, এবং যারা কাউন্টারের ম্যানেজার আছে তারাও মোটামুটি সবাই অলস সময় পার করছেন। তো আমরা যেমনটি দেখেছি যে সকালে যারা যাত্রী এখানে এসেছিলেন তারা বেশ আগে ভাগে এখানে এসেছিলেন, এবং এখনো পর্যন্ত যারা আসছেন শেষ মুহূর্তে তারাও কিন্তু এখন আগে ভাগে এসে অপেক্ষা করছেন, এবং অনেকে রানিং বাসের টিকিটও কিনে নিচ্ছেন। তো যারা আগে ভাগে এসেছেন তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে ঢাকা শহর আপনি জানেন যে এই রমজানের শুরু থেকে প্রচন্ড পরিমাণ যানজট, এবং এই যানজটের পরিমাণে এই পুরো শহরবাসী আসলে নাকাল। তো এই যানজট কিংবা এই তীব্র গরম কোনোটির কারণে যেন বাস মিস না হয় এবং কোনোভাবে যেন বাড়ি দেওয়া যেন মিস না হয়ে থাকে, সেজন্য আসলে প্রত্যেক যাত্রী যারা আছেন তারা সবসময় চেষ্টা করেছেন যে তাদের যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময়ের আগেই এই কাউন্টারে এসে উপস্থিত হতে, এবং যারা এর প্রচন্ড ব্যস্ততা কিংবা অন্য কোনো কারণে আগেই টিকিট কিনতে পারেননি তারাই শেষ মুহূর্তে এসে রানিং বাসগুলো থেকে টিকিট কেনার চেষ্টা করছেন। এবং কাউন্টার থেকে আমরা যেমন জানতে পেরেছি যে এবছর 15 বছরে যেমন দেখা যায় যে পথঘাটে সমস্যা থাকে, রাস্তার সমস্যা থাকে, এবং বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফেরিগুলোতে সমস্যা থাকে, যে সেই ধরনের কোনো সমস্যা এখন পর্যন্ত তারা বলছেন যে তারা এখনো পর্যন্ত পাননি, এবং তার কারণে তাদের যে গাড়ির যে সংকট প্রতি বছর আমরা লক্ষ্য করি সেই সংকট কিন্তু এবছর দেখা যাচ্ছে না। এবং তারপরে প্রত্যেকটি যাত্রী আমাদেরকে জানিয়েছেন তারা নির্ধারিত সময়ে গাড়ি ছেড়ে যাচ্ছে, এবং তারা যারা রানিং যারা টিকিট কাটতে আসছেন তারাও। গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তারিকুজ্জামান শিমুল।
প্রতি বছর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী ও লঞ্চের সংখ্যা বাড়লেও যাত্রী চাপ সামাল দেওয়ার জন্য বাড়েনি লঞ্চ ঘাটের আকার। ফলে ঈদে ঘরমুখী মানুষের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় বিআরডব্লিউটিকে। যাত্রী দুর্ভোগ কমাতে রাজধানীর শ্যামপুরে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ নতুন লঞ্চ ঘাট নির্মাণ করতে যাচ্ছে সরকার। সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন নৌযোগাযোগ বিশেষজ্ঞরা। তানিম মেহেদি রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীদের যাতায়াতের অন্যতম মাধ্যম সদরঘাট লঞ্চ টার্মিনাল। প্রতিষ্ঠার 100 বছর পার হলেও ক্রমবর্ধমান যাত্রী ও লঞ্চের চাপ সামাল দেওয়ার জন্য বাড়েনি লঞ্চঘাটের আয়তন। ফলে প্রতি বছরই ঈদে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখো মানুষদের। বিআইডব্লিউটি এর তথ্য অনুযায়ী প্রতি বছর ঈদের সময় প্রতিদিন গড়ে 2 লাখেরও বেশি মানুষ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঢাকা ছাড়েন। ঘরমুখো মানুষদের দুর্ভোগ কমাতে রাজধানীর শ্যামপুরে আধুনিক সুবিধা সহ লঞ্চঘাট তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। দিন দিন এই নৌযানগুলো বেড়েই চলছে এবং বড় বড় আকৃতির লঞ্চ তৈরি হচ্ছে। তো সদরঘাটে যেহেতু হচ্ছে না, তো আমরা সদরঘাট থেকে শ্মশানঘাট পর্যন্ত এই পুরো এলাকাটাকে শ্মশানঘাটে একটা মিলেনিয়াম পোর্ট নামকরণ করেছি। এটা আমরা স্টাডি করে দেখেছি, আমরা একজন কনসালটেন্টও নিয়োগ করেছি। প্যাসেঞ্জারগুলো কিভাবে সদরঘাটে না এসে সরাসরি শ্মশানঘাট এগুলোকে ডাইভার্ট করা যায়, ফ্লাইওভারের মতন একটা নির্মাণ করারও চিন্তা ভাবনা আমাদের আছে। নতুন এ প্রকল্প বাস্তবায়নের আগে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন এই নৌ যোগাযোগ বিশেষজ্ঞ। সেখান থেকে যদি লঞ্চ ছেড়ে যাওয়ার ব্যবস্থা করা হয় তবে একটা নির্দিষ্ট রুটের লঞ্চ হয়তো ছেড়ে যাবে, তো সেই নির্দিষ্ট রুটের লঞ্চ মালিকরা অবশ্যই সেটাকে প্রতিহত করে। মাল্টি স্টেক হোল্ডার পার্টিসিপেশন না করে কেবলমাত্র সরকারি সিদ্ধান্তে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে অথবা বিআইডব্লিউটি এর সিদ্ধান্তে কিন্তু এটা হবে না। বর্তমানে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের 90টি রুটের লঞ্চ ছেড়ে যায়। তানিম মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। অস্থির, এই অস্থিরতা 6 দিন পর্যন্ত থাকবে কিন্তু। পর্বের ধারাবাহিক এয়ারটেল প্রেজেন্টস অস্থির পারভেজ, শুধুমাত্র এটিএন বাংলায়। সিলেটের শিশু রাজন হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে প্রধান আসামি মুহিত। 5 দিন রিমান্ডের প্রথম দিনেই গতরাতে নারকীয় এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার কথা সে স্বীকার করে বলে জানান জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন। এই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি আছে কিনা তা সহ পুরো বিষয়টি খতিয়ে দেখতে এডিসি রহমতুল্লাহকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এদিকে হত্যার ঘটনায় মুহিতের স্ত্রী সহ আরও 4 জনকে আটক করেছে পুলিশ। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। ঘটনার দিন গ্রেপ্তার করা প্রধান আসামি মুহিতকে সোমবার 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড চলাকালে প্রথম দিন রাতেই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে সে। এ সময় জড়িত আরো কয়েকজনের নামও প্রকাশ করে মুহিত। 5 দিন রিমান্ডের প্রথম দিনে সে ঘটনার কথা স্বীকার করেছে। ইতিমধ্যে তার স্ত্রী এই ঘটনায় আটক করেছি। যারা এই ঘটনা থেকে প্রত্যক্ষদর্শী 2 জন আজমতুল্লাহ এবং ফিরোজ আলী নামে 2 জনকে আমরা আটক করেছি। রাজনকে যেখানে পিটিয়ে হত্যা করা হয় সেই তেমুখী পয়েন্টে 24 ঘন্টা দায়িত্ব পালন করে পুলিশ। ঘটনার দিনেও সেখানে সকাল 8টা পর্যন্ত এএসআই আলী হোসেন সহ 3 জন পুলিশ সদস্য এবং 8টার পর এএসআই সিকন্দর আলীর সাথে 2 জন কনস্টেবল দায়িত্ব পালন করে। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে 2 ঘন্টাব্যাপী একটি শিশুকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয় সেটি পুলিশকেও ভাবিয়ে তুলেছে। তবে পুলিশের কোনো গাফিলতি আছে কিনা বিষয়টি খতিয়ে দেখতে 5 সদস্যের কমিটি গঠন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এই কমিটি তদন্ত কাজেও সহায়তা করবে। মামলা তদন্তের পাশাপাশি যদি কোনো পুলিশের গাফিলতি থাকে বা এরকম এই ঘটনা রোধকল্পে যদি পুলিশের কোনো শৈথিল্য ভাব বা কোনো কিছু পাওয়া যায়, আমরা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নারকীয় এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীরা জানান তারা বাধা দিতে চাইলে তাদেরও চোর সাজিয়ে নির্যাতনের হুমকি দেয় পাষাণ্ডরা। আর হত্যাকাণ্ড চলাকালে অর্ধ শতাধিক লোক সেটি প্রত্যক্ষ করেছে বলেও জানান তারা। কামরুলে আমার সিনে জিগাইলাম এটা কিতা হয়েছে রে, হইলে তুমি মারছো না, নাক গলাইও না, যাও গে না তোমারও ইয়া কর্ম সুরের লগে বানমো।
গেরেও যদি আরো মানুষ আসলা হামলা এরাও দেখছে সে বাঁচানোর চেষ্টা এই কথাটা হয় না, মারিস না হালকেও হয় না, ও বড় দুঃখ। গত ৮ জুলাই সকালে বাজারে সবজি বিক্রি করতে যাওয়ার সময় চোর সাজিয়ে পিটিয়ে হত্যা করা হয় রাজনকে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এদিকে সিলেটের শিশু রাজন হত্যাকাণ্ডের মূল হোতা সৌদি আরবে আটক কামরুল ইসলামকে দ্রুত দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন প্রবাসী বাঙালিরা। এজন্য প্রয়োজনীয় নিয়ম নীতি শিথিল করারও দাবি তাদের। তবে দূতাবাস কর্তৃপক্ষ বলছে সেখানে ২-১ দিনের মধ্যেই ছুটি শুরু হয়ে যাওয়ায় ঈদের আগে কামরুলকে দেশে ফেরত পাঠানো সম্ভব নয়। সিলেটে যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে গত বুধবার ১৩ বছরের শিশু রাজনকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের খবর জানাজানি হওয়ার পর গ্রেফতার এড়াতে সৌদি আরবে পালিয়ে যান অভিযুক্ত প্রবাসী কামরুল ইসলাম। এদিকে জেদ্দায় অবস্থানরত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আহ্বানে কমিউনিটির লোকজন কামরুলকে আটক করে সৌদি পুলিশের হাতে তুলে দেয়। জামিয়া থানার আন্ডারে এখানে আপনার রাওয়াদি নামক এলাকায় পালিয়ে আছে। তার কপিলের সাথে আমরা গোপনে যোগাযোগ করেছি। তো আমরা তার সহযোগিতায় আমরা কনসুলের অফিসাররা এবং আমাদের তাকে আটক করতে সক্ষম হয়েছি বাংলাদেশি সহযোগিতায়, এবং তাকে ধরে আমরা সৌদি কর্তৃপক্ষের কাছে পুলিশের কাছে সুপর্দ করছি থানায়। এখন থানায় নিয়ে আসা হয়েছে তাকে। কামরুলকে কবে নাগাদ দেশে ফেরত পাঠানো হবে কনসুলেটের কাছে স্থানীয় সাংবাদিকরা এই বিষয়ে জানতে চাইলে জানানো হয়েছে কাগজপত্র তৈরি করতে সময়ের প্রয়োজন। সৌদিতে ছুটি শুরু হয়ে যাওয়ায় ঈদের আগে তাকে ফেরত পাঠানো সম্ভব হবে না। তবে নিয়ম নীতির দোহাই দিয়ে দেরি না করে কামরুলকে দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য কনসুলেটের কাছে দাবি জানিয়েছেন সৌদি প্রবাসী বাঙালিরা। পাশাপাশি রাজন হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেছে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম। লং করে না, দ্রুত আইনের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য, যাতে আমাদের প্রবাসীদের কলঙ্কমুক্ত আমরা হই। আমি এই শিশু রাজন হত্যাকারীর উপযুক্ত শাস্তি দাবি করছি। এরই মধ্যে কামরুলকে জেদ্দার নুজলা থানায় সোপর্দ করা হয়েছে। তাকে দেশে পাঠানোর কার্যক্রম শুরুর জন্য মঙ্গলবার প্রয়োজনীয় কাগজপত্র সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে কনসুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে। সময় সংবাদ, সৌদি আরব। সময় সংবাদে আরো থাকছে। রমজানের শেষে জমে উঠেছে রাজধানীর ফুটপাতে বেচা বিক্রি। দর কষাকষির কেনাকাটায় সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। নরসিংদীতে ব্যস্ততা বেড়েছে জামদানি কারিগরদেরও। ঈদের পরপরই মালয়েশিয়ায় বেসরকারিভাবে জনশক্তি রপ্তানির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। দুই সরকারের আগের সমঝোতা স্মারকে কিছু সংস্কার এনে আগামী মাসে তা নতুন করে সইয়ের আভাস দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তবে এবার রিক্রুটিং এজেন্সিগুলোর নিজস্ব প্রক্রিয়ায় কর্মী সংগ্রহের সুযোগ থাকছে না। বিএমইটির ডেটাবেস থেকেই কর্মী নিতে হবে তাদের। এ কারণে আগে থেকেই তোড়জোড় শুরু না করে স্মারক সই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান বেসরকারি রপ্তানিকারকরা। সৌমিত্র শুভ্র রিপোর্ট। চলতি বছরের মে জুন মাসে মালয়েশিয়ায় বিপুল সংখ্যক বাংলাদেশির অবৈধ অভিবাসনের চেষ্টায় ভয়াবহ মানবিক বিপর্যয় আর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার G2G'র সীমাবদ্ধতা। এই দুই প্রেক্ষাপটে গত 24 জুন প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়া সফরে যায়। সফরে G2G পদ্ধতি সংস্কার করে বেসরকারিভাবে শ্রমিক রপ্তানির সিদ্ধান্ত নেয় দুই পক্ষ। সংশোধিত সমঝোতা স্মারকে সই করতে আগস্টের শুরুতে বাংলাদেশে আসছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। ওদের মন্ত্রী আমি ইনভাইট করে আসছি ওদের স্বরাষ্ট্রমন্ত্রী এই আগামী মাসের যে কোনো সময় এই এমইউটা ফাইনালাইজ হলে আসবেন, সই করবেন। জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর ডেটাবেইজে মালয়েশিয়া যেতে ইচ্ছুক এমন 14 লাখ কর্মী নিবন্ধিত রয়েছেন। মন্ত্রী বললেন, ডেটাবেইজ অনুসরণের বাধ্যবাধকতা থাকায় এজেন্সিগুলো অনিয়ন্ত্রিতভাবে শ্রমিক পাঠাতে পারবে না, আর নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে বলে বোঝা হবে না অভিবাসন ব্যয়ও। রিক্রুটিং কস্ট যেটা আছে এটা নিয়োগকর্তাই বহন করবে। সেই সুবাদে আমরা মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং পরিবর্তনের একটা প্রস্তাব করতেছি। এখন পর্যন্ত এই প্রক্রিয়ায় রিক্রুটিং এজেন্সিগুলোর অংশগ্রহণ না থাকলেও বায়রার মহাসচিব জানালেন, দুই সরকারের সমঝোতার পরই কাজ শুরু করবেন তারা। ধরে নিচ্ছি যে আমাদের সেখানে এখনো দরকার নেই। যখন দরকার হবে তখন আমাদেরকে ডাকবেন, ডেকে আলাপ আলোচনা করবেন এবং নির্দেশনা দেবেন। সরকারের অভিবাসন নীতিমালা মেনে কাজ করারও অঙ্গীকার করলেন বায়রা মহাসচিব। নীতিমালা অনুসরণ করে। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আর 2 জন।
সকাল 9টায় ঢাকা পাবনা মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাহজাদপুর থেকে রাজশাহীগামী নবীনবরণ পরিবহনের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক সহ 5 জন নিহত হন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি সরিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 10,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। সিএনজিটা ট্রাক্টর ওভারটেক করার সময় ওই মুখোমুখি হয়ে যায় গাড়ি নবীনবরণ বাসের সাথে, যার কারণে সিএনজিতে থাকা ড্রাইভার এবং যাত্রী সহ 5 জন নিহত হয় এই ঘটনাস্থলে। আর একজন মহিলা তিনি বেঁচে আছে। অন্যদিকে মানিকগঞ্জে বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 9 জন। গত রাত 1টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বিসিক এলাকায় দুর্ঘটনা হয়। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বিসিক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাটুরিয়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। আহত 10 জনকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও একজন। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা হয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ। ঈদের দীর্ঘ বন্ধে চট্টগ্রামে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা। বিশেষ করে ব্যাংকের নিরাপত্তা নিয়ে তাদের চিন্তা বেশি। এ অবস্থায় ঈদের ছুটিতে ডাকাতি বা টাকা লুটের মতো অপরাধ প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। ঈদের দীর্ঘ ছুটিতে শহর অনেকটা ফাঁকা হয়ে যায়, আর এই সুযোগে আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংক ডাকাতির আশঙ্কা দেখা দেয়। সাম্প্রতিক সময়ে কয়েকটি ব্যাংকে ডাকাতির চেষ্টা এবং একটি ব্যাংকের অভ্যন্তরে নৈশ প্রহরীকে হত্যার ঘটনায় কিছুটা আতঙ্কিত ব্যাংক কর্তৃপক্ষ। অতীতের এমন নানা অভিজ্ঞতায় নগরীর সরকারি বেসরকারি ব্যাংকগুলোর শাখা নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম অঞ্চলের বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। সিসিটিভি ক্যামেরা সাবধানে থাকতে হবে, তারপরে আছে আপনার একটা স্পাই ক্যামেরা, সেটা ইনস্টল করতে হবে এবং প্রয়োজনে এই স্পাই ক্যামেরা আমাদের বাংলাদেশ ব্যাংকের যে সেন্ট্রাল তথ্য ভান্ডার আছে তার সঙ্গে লিঙ্কেজ থাকবে অনলাইনে। এদিকে শাখার বোর্ডগুলোর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ঈদের ছুটিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যায়ক্রমে অফিস পরিদর্শনের দায়িত্ব দিয়েছে সরকারি বেসরকারি ব্যাংকগুলো। আমাদের যে বোর্ডের ক্যাপাসিটি আছে তার মধ্যে যে টাকা থাকে ম্যাক্সিমাম টাকায় কিন্তু আমরা আমাদের যে মেইন ব্রাঞ্চ আছে, সাবসিডারি ব্রাঞ্চ আছে, সেখানে কিন্তু পুলিশ পাহারা থাকে, সেখানে কিন্তু আমরা রিপিট করে দেই। প্রত্যেক অফিসারদেরকে আমরা রোটেট করে আমরা এই বন্ধের সময়ও ব্রাঞ্চে আসার জন্য আমরা একটা রোটেশন, একটা ডিউটি ব্যবস্থা করব। অন্যদিকে এই সময় ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এমন এলাকায় পুলিশের বিশেষ টহলের ব্যবস্থা থাকবে বলে জানালেন নগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। যে এলাকায় এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে ওই এলাকাতে আমরা পেট্রোলগুলো বাড়তি পেট্রোল দেওয়ার চেষ্টা করব এবং ওই এলাকার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন, ভারপ্রাপ্ত ওসি, ওনার সার্বিক তত্ত্বাবধানে এইটা পরিচালিত হবে। বন্দরনগরী চট্টগ্রামে সরকারি বেসরকারি 57টি ব্যাংকের 5.5 শতাধিক শাখা রয়েছে, যেখানে প্রতিদিন গড়ে 2 থেকে 2,500 কোটি টাকা লেনদেন হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রমজানের শেষ দিকে এসে জমে উঠেছে রাজধানীর ফুটপাতের দোকানগুলোর বেচা বিক্রি। দর কষাকষি করে তুলনামূলক কম মূল্যে দরকারি কেনাকাটা সারতে পেরে সন্তুষ্ট মধ্যবিত্ত, নিম্নবিত্ত সহ সব শ্রেণীর ক্রেতারা। আর আগের চেয়ে বিক্রি বাড়ায় খুশি দোকানিরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। ঈদের আগে রাজধানীর বিপণী বিতানগুলোতে ভিড় আর ক্রেতা বিক্রেতার ব্যস্ততা যেন অনেকটাই স্বাভাবিক দৃশ্য। আর এমন দৃশ্য এখন রাস্তার পাশের দোকানগুলোরও, যেখানে পাওয়া যাচ্ছে ছেলে মেয়ে শিশু সহ সব বয়সী মানুষের সব ধরনের পোশাক। আর নিজেদের ক্রয় ক্ষমতার মধ্যে এসব দোকানে ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী জানালেন, দাম অনেকটাই কম, তবে কিনতে হচ্ছে একটু দেখে শুনে। বেছে বেছে কিনলে মানে তুলনামূলক ভালো পাওয়া যাচ্ছে। এরকম একই শার্ট দেখবেন আপনি ভালো ভালো মার্কেটে উঠে দেন 1,000-1,200 টাকা দাম নিচ্ছে, কিন্তু এখানে আপনারা চাচ্ছে 250। এখানে এই যে হেজাবের ওড়না, এগুলা একটা ফতুয়া কিনলাম এর জন্য।
আর গত ঈদের তুলনায় এবার ব্যবসা মন্দা হলেও রমজানের আগের তুলনায় কয়েক গুণ বেশি বিক্রির কথা জানালেন দোকানিরা। সব ধরনের কাস্টমারই আসে আমাদের কাছে। এখন সিজন টাইম তো, আগে যদি আমরা 5,000 বিক্রি করে থাকি, এখন আমাদের 20,000 25,000 টাকা বিক্রি হয়। একটু কম গতবারের থেকে আর কি। সামনে যে দিনটা আছে আমাদের তো এগুলো সেলটা হয় লাস্টে আর কি। শুধু পোশাকের দোকানেই নয়, ভিড় দেখা গেল জুতা স্যান্ডেলের দোকানেও। এখানেও ক্রেতা বিক্রেতাদের দর কষাকষির মাধ্যমেই চলছে পণ্য বেচাকেনা। দাম সবকিছুই সীমিতের মধ্যেই আছে। এখানে ঈদ কালেকশন নতুন অনেক ভালো করছে, আগে এতটা পাওয়া যেত না। ওরা দাম চাইছে 700 টাকা, তা আমি 250 টাকা বলছি, দিয়ে দিল, নিয়ে নিলাম। আমি যদি বলতাম একদম 300, না নিবো না, আমি আরেক দোকান দেখবো। নেবেন না কেন ভাই? একদমই কিনবো না। সেই জন্য তাদেরকে সুযোগটা দেওয়া হয়, ঠিক আছে? যখন আমাদের হাতের নাগালে চলে আসে, আমাদের দামে চলে আসে, তখন তাদেরকে দিয়ে দিই। পোশাক আশাকের পাশাপাশি ফুটপাতের প্রসাধনী সামগ্রীর দোকানেও বেড়েছে ক্রেতাদের ভিড়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর জামদানি শিল্পীরা। ঈদ যতই ঘনিয়ে আসছে, শাড়ি বুননে ততই বাড়ছে তাদের ব্যস্ততা। বেশি মজুরির আশায় দিন রাত কাজ করছেন তারা। এখানকার তৈরি জামদানি সরবরাহ করা হয় রাজধানীর অভিজাত বিপণী বিতানগুলোতে। কাউসার আহমেদের ছবিতে আশিকুর রহমান পেয়ালের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। সুতোর পর সুতো সাজিয়ে তাঁতিরা শুধু শাড়ি বুনছেন তা নয়, বুনছেন তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ। জামদানিকে আঁকড়ে ধরে বেঁচে আছে নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের 2 শতাধিক পরিবার। তাই জামদানি পল্লী হিসেবে পরিচিতিও পেয়েছে গ্রামটি। তাদের হাতের নিখুঁত শৈল্পিকতায় তৈরি দৃষ্টিনন্দন জামদানি শাড়ির রয়েছে বেশ চাহিদা। ঈদকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় দিনরাত শাড়ি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন জামদানি শিল্পীরা। 3,000 টাকা বা 4,000 টাকা যেটা দাম, এটা মনে করেন 1 সপ্তাহ লাগে, 10 দিন লাগে। আর যেটা 5,000 উপরে, এটা মনে করেন 15 দিনও জায়গা। মহাজনরা মনে করেন ফোন করতে দেয়, তারপর শাড়ি দরকার, তারা দোকানে শাড়ি দিব, এই জন্য আর কি ব্যস্ততাটা বেশি আর কি। ঈদ উপলক্ষে চাহিদা বেশি থাকায় নিপুণ কারুকাজের বিভিন্ন ডিজাইনের শাড়ি তৈরি হচ্ছে এখানে। তবে পুঁজির অভাবে এই শিল্পের প্রসার ঘটানো যাচ্ছে না বলে জানালেন জামদানি শিল্প মালিকরা। আমার কাছে যদি পুঁজি থাকতো, তাহলে আমরা যদি সরাসরি দোকানও যদি ব্যবসা করতাম, তাইলে দোকান তো সরাসরি ব্যবসা করলে যে এই লাভটা হইতো, এই লাভটা আবার তাঁতিরও হয়তো। পরিশ্রমটা আগের চেয়ে একটু বেশি করি আনে, ইনকামটা যেমন একটু ভালো, এই কারণে পরিশ্রমটা বেশি করতেছে। এদিকে ঐতিহ্যবাহী এ জামদানি শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন জেলা চেম্বারের সভাপতি। নিশ্চয়ই এটা এক্সপোর্টেবল গুডস। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন এই ব্যাপারে কাজ করছে। আমরাও চেষ্টা করছি প্রান্তিক তাঁতি যারা রয়েছে তারা যেন এই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারে। একটি তাঁতে একটি শাড়ি তৈরি করতে সময় লাগে 7 থেকে 15 দিন। তবে মাসে 2 থেকে 3টি বেশি শাড়ি তৈরি করতে পারেন না একজন কারিগর। আর এই শাড়ির প্রধান বাজার নারায়ণগঞ্জের ডেমরা ও গাউসিয়া। সময় সংবাদ, নরসিংদী। নিউ ইয়র্কে ঈদ বাজারে এবার কদর বেড়েছে স্বর্ণের। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ায় প্রবাসীরা ঈদে স্বর্ণের গহনাকেই পছন্দের শীর্ষে রেখেছেন। বর্তমানে গহনা গ্রাম প্রতি $48 থেকে নেমে $42 বিক্রি হচ্ছে। নিউ ইয়র্কের সবচেয়ে বড় স্বর্ণের বাজার জ্যাকসন হাইটসের দোকানগুলোতে চলছে স্বর্ণের অলংকার কেনার ভিড়। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলোর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নিউ ইয়র্কে 22 ক্যারেট স্বর্ণের সবচেয়ে বড় বাজার জ্যাকসন হাইটসে। এখানে 70% ক্রেতাই প্রবাসী বাংলাদেশি। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান সহ ঈদেও স্বর্ণের গহনার কদর রয়েছে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদে জ্যাকসন হাইটসের এই দোকানগুলোতে বেড়েছে কেনাকাটা। নাকফুল বা আংটির মতো ছোট গহনাগুলোর দাম পিস হিসেবে ধরা হলেও তৈরি গহনার দাম $48 থেকে নেমে এসেছে $42। Mostly people come for Eid shopping. বেশিরভাগ মানুষই ঈদ উপলক্ষে আসছেন। স্বর্ণের দাম কম হওয়ায় অনেকে ঈদের জন্য ছোটখাটো স্বর্ণের জিনিস উপহার হিসেবে কিনেছেন। Like small items for gift item. এবারের ঈদে ক্রেতাদের চাহিদা ও পছন্দের আধুনিক ও নতুন নতুন ডিজাইনের গহনা সহজপ্রাপ্য বলে জানালেন ব্যবসায়ীরা। ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের আকৃষ্ট করতে সব ধরনের প্রয়াস চালাচ্ছেন বিক্রেতারা। স্বর্ণের আকর্ষণীয় মূল্যে ক্রেতাদের আগ্রহে হীরার গহনাতেও বিশেষ মূল্য ছাড় দিচ্ছে দোকানগুলো। ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছি আমরা। অনেকেই স্বর্ণের চুড়ি, গলার হার কিনছেন ঈদ উপলক্ষে। নতুন নতুন ডিজাইন এবং সুলভ মূল্যের কারণে ক্রেতারা ঝুঁকছেন স্বর্ণের উপহারের দিকে। ঈদ উপলক্ষে দেশে যাওয়া প্রবাসীরাও স্বজনদের জন্য কিনছেন স্বর্ণের গহনা। ঈদের কেনাকাটার সাথে দেশে যাচ্ছি, সো
ওই জন্য দেশের নিজেদের রিলেটিভ জন্য কিছু নিয়ে যাচ্ছি আর কি। সামথিং স্পেশাল, মানে বছরে একটা বাড়ি ঈদ আসে, মাকে একটু ভালো কিছু, শাশুড়ির জন্য, মেয়ের জন্য, সবার জন্য একটু একটু করে একটু এক্সপেন্সিভ জিনিস দেয়া। আমার নাতিনের জন্য আমি এই চেইন কিনছি, আমার কাছে খুব সুন্দর লাগে এবং ব্যবহার ভালো, সব দিক দিয়ে ভালো এবং জিনিসের দামও কম। তুলনামূলক কম দাম ও গুণে মানে ভালো স্বর্ণ কিনতে পেরে দারুণ খুশি প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। খেলার খবর। চট্টগ্রামে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওয়ানডেকে সামনে রেখে টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে বিক্রি শুরু হবার 1 ঘন্টার মধ্যেই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্ধারিত শাখা থেকে টিকিট শেষ হয়ে যায় বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয়ে সিরিজে সমতা এনেছে টাইগাররা। এবার মাশরাফির দলের মিশন ঘরের মাঠে টানা 4র্থ ওয়ানডে সিরিজ জয়ের। সেই ইতিহাসের সাক্ষী হতেই সেহরির পর থেকেই টিকিটের প্রত্যাশায় লাইনে দাঁড়ান ভক্তরা। সকাল 9টা থেকে টিকিট বিক্রির কথা থাকলেও প্রায় 1.5 ঘন্টা দেরিতে এম এ আজিজ স্টেডিয়ামের বুথ থেকে টিকিট বিক্রি শুরু হয় বলে অভিযোগ করেন সমর্থকরা। অন্যদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ওয়াসা, আগ্রাবাদ, হালিশহর ও মুরাদপুর শাখা থেকে টিকিট বিক্রি শুরু হবার কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যায় বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। এতে অনেক ভক্তদেরই ফিরতে হয় খালি হাতে। তবে টিকিট হাতে পাওয়া ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বান্দরবানে দেশের সর্বোচ্চ উচ্চতার সড়ক সহ 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সিলেটে শিশু রাজনকে হত্যার কথা স্বীকার প্রধান আসামি মুহিতের। পুলিশের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখতে কমিটি গঠন। আসামি কামরুলকে সৌদি থেকে দ্রুত দেশে ফেরত পাঠানোর দাবি। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে আজও ঢাকা ছাড়ছেন নগরবাসী। যাত্রী চাপ ও লঞ্চের সংখ্যা বাড়লেও সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়েনি প্রয়োজনীয় সুযোগ সুবিধা। সিরাজগঞ্জে বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত। মানিকগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে মারা গেল আরো 4 জন। এবং ঈদের পরপরই শুরু হচ্ছে মালয়েশিয়ায় বেসরকারিভাবে জনশক্তি রপ্তানি। এবার নিজস্ব প্রক্রিয়ায় কর্মী সংগ্রহের সুযোগ থাকছে না রিক্রুটিং এজেন্সির। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।